এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ। এবার তো হয়ে গেল ভালোবাসা, তারপর চলে আসলো জীবনের নেক্সট স্টেজে বিবাহ হলো। এইবার বিবাহ হওয়াতে সন্তানও হয়ে আছে, কিন্তু তারপরেরও যখন সময়টা চলছে, স্পেশালি এটা দেখা যায় হচ্ছে যে 35 ইয়ার্সের পরে বা 40 ইয়ার্সের পর থেকে শুরু করে 50, 55, 60 ইয়ার্সের যে টাইম স্প্যানটা আছে, সেইখানে নয় স্বামী নয় ওয়াইফ, এই দুজনের মধ্যে কোনো একজনের আদার্স কোনো পার্সনের প্রতি প্রেম সম্পর্ক তৈরি হওয়া, তার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাওয়া। নমস্কার, ব্রাইট টাইমে সবাইকে স্বাগত জানাই। আমি শ্রী। আপনারা সকলেই জানেন যে ব্রাইট টাইমে পলিটিক্যাল নিউজ যেমন থাকে, তেমন এন্টারটেনমেন্ট নিউজ এবং সমাজ সচেতনতামূলক বার্তাও আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করা হয়। আজ তেমনই এক প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থিত করা হচ্ছে। মানে বর্তমান দিনে দাঁড়িয়ে প্রচুর মানুষ বিভিন্ন সমস্যায় কিন্তু জর্জরিত, আর তার জন্যই মানুষ দিকভ্রান্ত হয়ে কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাবে। একদমই তাই। আজকের মূল অনুষ্ঠান কিন্তু অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ শাস্ত্র। এ তো এমন এক সাবজেক্ট যেটা ভীষণ গভীর একটা সাবজেক্ট, যার কুল কিনারা পাওয়াটা ভীষণ একটা টাফ ব্যাপার। কিন্তু একজন মানুষ যাকে আমরা পেলে সেই সব সমস্যার সমাধান এক চুটকিতে মনে হয় নিরাময় মনে হয় সম্ভব, এরকম একটা ব্যাপার। তো সেই রকম এক উজ্জ্বল ব্যক্তিত্ব এবং সফল অ্যাস্ট্রোলজারকে আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করা হচ্ছে, অর্থাৎ ব্রাইট টাইমের পর্দায় আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, যিনি সফল অ্যাস্ট্রোলজার দেবজ্যোতি দেব রয়। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। তো আমি প্রথমেই বললাম দর্শক বন্ধুরা যে এখন বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত, কারোর গ্রহগত সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে এখন বিরাট একটা দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? হয়তো কোনো একটা সম্পর্ককে ঘিরে বা একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, মানে দিন চলছে ভালো মতোই, কিন্তু দিন চলছে, কিন্তু হঠাৎ করে তৃতীয় ব্যক্তির আগমন বা সেই তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে সেই একটা বিরাট ঝামেলা। স্যারের কাছে আমার প্রশ্ন স্যার, যে এই যে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব, এটা এই বর্তমান দিনে দাঁড়িয়ে প্রচণ্ডভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি সেই নিয়ে দর্শক বন্ধুদের কি বলবেন? হ্যাঁ, আপনি যে টপিকটা চুজ করেছেন সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখনকার দিনে প্রচণ্ড রকমভাবে বিভিন্ন রকম ক্লায়েন্টদের কাছ থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। এটা একটা খুব কমন সাবজেক্ট এসে দাঁড়িয়েছে, যে এক্সটার্নাল ম্যারিটাল রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এইবার এইটা শুনতে গেলে খুব ক্রিটিক্যাল লাগলেও আমরা চেষ্টা করব যত সিম্পলভাবে জিনিসটাকে নিয়ে আসা যায়, সিম্পলিফাইড করতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যে মেন মুদ্রাটা কি আছে, সেটা হচ্ছে যে প্রেম, ভালোবাসা। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ভালোবাসার সৃষ্টি, ভালোবাসার জাগরণ হচ্ছে। ঠিক আছে? তো এইটা হচ্ছে যে একটা মানুষের জীবনে যখন ইয়াং বয়স থাকে, যখন টিনেজার থাকে বা যখন কলেজে পড়ছে, তখন থেকে একটা ভালোবাসার জন্ম শুরু হয়। এবং এটা কি লুকোনো ভালোবাসা, সবসময় প্রেম ভালোবাসা, লাভ রোম্যান্স যেটা হয় সেটা লুকোনো। তো সেই ক্ষেত্রে কি হয়, প্রথম অবস্থায় বাবা মা বা গার্জিয়ান বাড়ির সবার থেকে লুকিয়ে প্রেম ভালোবাসা করা, হ্যাঁ, সেই একটা পরিস্থিতি থাকে জীবনের প্রথম অধ্যায়। কিন্তু আমরা এখন যেটাকে নিয়ে কথা বলছি বা যে গুরুগম্ভীর বিষয়টা, সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ। এবার তো হয়ে গেল ভালোবাসা, তারপর চলে আসলো জীবনের নেক্সট স্টেজে বিবাহ হলো। এইবার বিবাহ হওয়াতে সন্তানও হয়ে আছে, কিন্তু তারপরেরও যখন সময়টা চলছে, স্পেশালি এটা দেখা যায় হচ্ছে যে 35 ইয়ার্সের পরে বা 40 ইয়ার্সের পর থেকে শুরু করে 50, 55, 60 ইয়ার্সের যে টাইম স্প্যানটা আছে, সেইখানে নয় স্বামী নয় ওয়াইফ, এই দুজনের মধ্যে কোনো একজনের আদার্স কোনো পার্সনের প্রতি প্রেম সম্পর্ক তৈরি হওয়া, তার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাওয়া। তো সেইটাকে এবার সেই ক্ষেত্রে এখানেও লুকোনো বা হিডেন কিন্তু একটা জিনিস কমন, যেটা ফ্যাক্টর কাজ করছে। একটা কমন ফ্যাক্টর কাজ করছে যে প্রেম ভালোবাসা আবার করে তৈরি হচ্ছে, এবং আর একটা কমন ফ্যাক্টর কাজ করছে লুকোনো, হিডেন। তো আগে যেটা ছিল, বিয়ের আগে যে প্রেমটা ছিল, সেইটা হচ্ছে বাবা মা বা আত্মীয় পরিজন বা গুরুজনদের কাছ থেকে লুকোনো। আর এখন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে, যদি কোনো হাজবেন্ড এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে যান, তাহলে হচ্ছে ওয়াইফের কাছ থেকে লুকোনো।
বা ওয়াইফ যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে যান তাহলে যে হাজবেন্ডের কাছ থেকে লুকোনো। তো কমন ফ্যাক্টরটা হচ্ছে যে প্রেম ভালোবাসার জাগরণ এবং লুকোনো। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে এটা মেন ফোকাস, এই জায়গাটার ওপর থেকেই হচ্ছে যে সৃষ্টি। লুকিয়ে লুকিয়ে কোনো সম্পর্কের মধ্যে জড়িত হওয়া, কারোর প্রতি আকৃষ্ট হওয়া এবং তার কাছে ভালোবাসায় পদার্পণ হওয়া, এই যে জায়গাটা আছে জীবনের সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে এটা মেনলি কেন আমি প্রেম ভালোবাসা থেকে শুরু করছি, কারণ যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাদের ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল ম্যারিটাল রিলেশনশিপটা তুলনামূলকভাবে আমার অ্যানালাইসিস থেকে দেখা গেছে তুলনামূলকভাবে কম হয়। কিন্তু যারা লাভ রোম্যান্স রিলেশনশিপ বা লাভ ম্যারেজ করছে তাদের ক্ষেত্রে লাভ রোম্যান্স করার যে জায়গাটা আছে আমি এক্ষুনি দেখাবো বোর্ডের মধ্যে, তো তার প্রবণতাটা অনেক বেশি থাকে। তো সেই জন্য সেই ক্ষেত্রে দেখা যায় যারা লাভ ম্যারেজ করেন তাদের কিন্তু এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের মধ্যে ঢুকে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, ঠিক আছে। তো কিন্তু যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছে তাদের কি হয়, চার্টের যে জায়গাটা লাভ রোম্যান্স রিলেশনশিপের যে ঘর মানে ফিফথ হাউস মানে পঞ্চম ভাব, ওটা ওদের খুব একটা অ্যাক্টিভেশন থাকে না। এই জন্য ওরা লাভ ম্যারেজ করতে চট করে পারে না। তার জন্য দরকার হয় অ্যারেঞ্জ ম্যারেজ করেছে, কেউ দেখে দেবে, কেউ সম্বন্ধ করে দিচ্ছেন। তো সেই জন্য তাদের ক্ষেত্রে ওই লাভ রোম্যান্সের যে ফিফথ হাউস, যেটাকে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি ফিফথ হাউস বলি, সেটা চট করে অ্যাক্টিভেশন থাকে না। সেজন্য ওদেরকে নিয়ে চিন্তাটা কম, চিন্তাটা কিন্তু বেশি হয় যারা লাভ ম্যারেজ করেছে, কারণ তাদের ওটা অ্যাক্টিভেশন থাকে। এইবার সেই ক্ষেত্রে আবার কেন আসছে সেটাকেই আমরা একটুখানি বোর্ডের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব যে কোন কোন জায়গায় আমাদেরকে মেনলি খেয়াল রাখা দরকার। আমি বোর্ডে দেখাচ্ছি আপনাদেরকে কিছু কিছু অ্যাস্ট্রোলজিক্যাল জায়গায় কিভাবে আমরা এগুলোকে আইডেন্টিফাই করব এবং এলিমিনেট করব। দুটো প্রসেস আছে, একটা হচ্ছে যে সবার প্রথমে আইডেন্টিফাই করার জায়গায়। তো সেই ক্ষেত্রে আমি বোর্ডে একটা ড্র করেছি, মেষ লগ্ন হিসেবে চার্টকে ড্র করেছি, কোনো প্ল্যানেটকে দিইনি, শুধু আমরা চার্টকে ড্র করেছি। আচ্ছা, এইবার আমরা আস্তে আস্তে করে আসছি, স্লোলি, ডাইরেক্টলি এক্সটার্নাল ম্যারিটাল রিলেশনশিপে আসছি না, প্রথমে আগে লাভ রোম্যান্স রিলেশনশিপে আসছি। কে? কারণ এটা হচ্ছে যে মেন পয়েন্ট হচ্ছে লাভ রোম্যান্স রিলেশনশিপ। কমন কে আছে? কমন আছে লাভ রোম্যান্স রিলেশনশিপ, অ্যান্ড নেক্সট হচ্ছে হিডেন। এই দুটো কমন ফ্যাক্টর। তো এদেরকে নিয়ে কিন্তু আমরা কাজ করব, ঠিক আছে। তো এইটা মেষ লগ্নের সাপেক্ষে বা কালপুরুষের লগ্ন সাপেক্ষে দেখানো হয়েছে। এই স্থানটা হচ্ছে ফিফথ হাউস, এটা হচ্ছে পঞ্চম স্থান, এটাকে বলা হয় ফিফথ হাউস বা বাংলায় বলা হয় পঞ্চম স্থান। এই স্থান থেকে সৃষ্টি হচ্ছে আমাদের লাভ রোম্যান্স রিলেশনশিপ, প্রেম ভালোবাসা। এইখানটা থেকে চাইল্ডকেও বোঝায়, চাইল্ড বার্থ। একটা মা তার সন্তানকে যে গর্ভে ধারণ করছে, একটা মা তার সন্তানকে যেরকম ভাবে ভালোবাসে, সেই ভালোবাসাটা কিন্তু অন্য কেউ দিতে পারবে না। সেটা হচ্ছে যে নিজেকে কিছু পাওয়ার জন্য না, সবকিছু সন্তানকে দেওয়ার জন্য সেই ভালোবাসাও কিন্তু এখান থেকে আসে। এই জন্য লাভ রোম্যান্স রিলেশনশিপের জায়গাও কিন্তু ফিফথ হাউস। মানে অরিজিনালি প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু পাওয়ার থাকে না, প্রেমের ক্ষেত্রে কিন্তু সবকিছু দেওয়ার থাকে। মানুষের এমন একটা ইমোশন জাগরণ হয় যে নিজের সবকিছুকে সে যেন দিয়ে দেবে, এরকম একটা পরিস্থিতি। সেই মায়ের মতো, মা যেরকম তার সন্তানের জন্য সবকিছু দেওয়ার চেষ্টা করে, সেরকম প্রেমেতেও কিন্তু যাদের অরিজিনাল প্রেম, মানে যার মধ্যে ওই ফাইন্যান্সিয়াল গেনের জন্য প্রেম সেটাও না, অরিজিনাল যে প্রেম ভালোবাসার জায়গা, সেই জায়গাটা বলার চেষ্টা করছি। সেইখানে কিন্তু যতটা নিজেদেরকে দেওয়া যায়, ভালোবাসা যায়, সেই জায়গাটার মেন স্থানটা হচ্ছে এই ফিফথ হাউস, পঞ্চম স্থান। কবে এর অ্যাক্টিভেশনটা হচ্ছে? এইবার জীবনের শুরু থেকে জেনারেলি দেখা যায় টিনেজারদের, যারা কলেজে পড়ছেন বা যারা প্রথম চাকরি জয়েন করেছেন, ওই সময় কিন্তু সবচেয়ে বেশি রকমভাবে এই জায়গার মধ্যে ডিপোজিশন কোনো প্ল্যানেট যদি থাকে, সাপোজ ধরুন এখানে একটা মার্কারি বলে একটা প্ল্যানেট থাকলো, মানে বুধ থাকলো, যে প্রেমের জায়গাকে এনহ্যান্স করতে পারে, বা এইখানে যদি ভেনাস থাকলো, যে প্রেমকে অ্যাক্টিভেট করার ক্ষমতা, সে
এবার দশা অন্তর্দশা বা ট্রানজিট অনুযায়ী যদি অ্যাক্টিভেশন হয় তখন এনার 5th হাউসটা অ্যাক্টিভেটেড হয়ে গেল। তো এই যে বাচ্চাটা ছিল বা টিনেজারটা ছিল তার ওই সময় কিন্তু লাভ রোম্যান্স রিলেশনশিপটা অ্যাক্টিভেট হয়েছে। এইবার দেখা যাচ্ছে যে তার জীবনে প্রেমটা ঘটেছে এবং সেটা আস্তে আস্তে তার পরবর্তীকালে সেটাকে ঠিক মতো রেখে ম্যারেজে কনভার্ট হয়ে গেছে। এরবার তারপর এ তো সবসময় অ্যাক্টিভেট থাকবে না, কখনো মহাদশায় থাকলে 10-15 বছর থাকতে পারে, ডিপেন্ড করছে কোন প্ল্যানেটের অ্যাক্টিভেশন। অন্তর্দশায় থাকলে 2 বছর, 3 বছর, 1 বছর, 6 মাস এরকম অ্যাক্টিভেশন থাকতে পারে। যখন এর অ্যাক্টিভেশনটা হবে তখনই কিন্তু এই প্রেম ভালোবাসার জায়গাটা বেশ জোর দেবে। এইবার দেখা গেল সে বিবাহিত হয়ে গেল, ম্যারেজ, তার পরিবার হয়ে গেল, ফ্যামিলি হয়ে গেল, তার সন্তানও হয়ে গেল। এইবার আমরা চলে আসছি পরের জায়গায়, সাপোজ 40 বছরের পরবর্তীকালের যে জায়গাটা, এই সময় দেখা যাচ্ছে তার আবার কোনো না কোনো রকম ভাবে এই 5th হাউস অ্যাক্টিভেট হয়ে গেল। এই 5th হাউসটা কিভাবে অ্যাক্টিভেট হবে তার আমাদের অনেক রকম পন্থা আছে বা মেথডস আছে। হতে পারে এখানে যে প্ল্যানেট বসে আছে, ডিপোজিট আছে, তার সময় চলে আসলো, অথবা এর যে হাউসের যে লর্ড তার অ্যাক্টিভেশন হলো, বা অন্য কোনো প্ল্যানেটের মাধ্যমেও এই অ্যাক্টিভেশন হতে পারে। তার একটা মানে 10 থেকে 15 রকমের মেথড আছে যে এই 5th হাউসটা কিভাবে অ্যাক্টিভেট হবে। সেটা চট করে কেউ বলতে পারবে না, সেটা যে ভালো অ্যাস্ট্রোলজার থাকবেন, অ্যানালাইসিস করবেন, সেই বুঝতে পারবেন, বলতে পারবেন যে এই 5th হাউসটা অ্যাক্টিভেটেড হয়েছে। এইবার 40 বছর পর একটা মানুষের সেটা ফেমিনাইন হতে পারে, মানে ওয়াইফও হতে পারে অথবা হাজবেন্ডও হতে পারে, তার যখন এটা অ্যাক্টিভেশন হচ্ছে তখন কিন্তু আবার সেই রকম প্রেম ভালোবাসার জায়গায় কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাওয়া যেরকম ছিল, যেরকম ছোটবেলায় হয়েছিল। এবার এই সময় দেখা যায় এই যে জীবনটা তার চলছে, বিবাহিত জীবন, তার ওয়াইফ আছে, তার সন্তান আছে, তার বাড়ি সবাই আছে, কিন্তু এই ওয়াইফ তো এবার বিবাহের পর যেটা হয়, যেটা ন্যাচারাল, যে তখন আর কেউ কাউকে অতটা প্রেম ভালোবাসার মধ্যে আর থাকে না। তখন ওয়াইফ নিজে নিজের কাজ করছে। এখনকার দিনে ওয়াইফ কি হলো, সে কোনো প্রফেশনে যুক্ত আছে, অথবা সে সংসারের কাজে বিজি হয়ে আছে, অথবা কখনো সে সন্তানদেরকে দেখতে বিজি হয়ে আছে, পরিবার পরিজনকে দেখতে বিজি হয়ে আছে। তখন এই ওয়াইফ কি করছে, আর হাজবেন্ডের ওপর অতটা খেয়াল রাখতে পারছে না। কিন্তু যেহেতু সাপোজ এই হাজবেন্ডটার এই সময় 5th হাউসটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এই হাজবেন্ড কিন্তু সবসময় তখন একটা প্রেম ভালোবাসার মতো জিনিসপত্র ডিম্যান্ড করছে, চাইছে, কিন্তু ওয়াইফ কিন্তু এটা রিয়ালাইজ করতে পারছেন না। ওয়াইফ তখন এটা রিয়ালাইজ করতে পারছেন না যে হাজবেন্ডের এরকম একটা টাইম পিরিয়ড স্টার্ট হয়েছে যেখানে তার ভালোবাসা ডিম্যান্ড হচ্ছে, সে নিড করছে, তো এটা বোঝা যাচ্ছে না। তখন এরকম সময় যদি থার্ড পার্সন কোনো অন্য একটা পার্সন থাকে যারও এরকম 5th হাউস অ্যাক্টিভেটেড হয়ে আছে এবং এনার সঙ্গে, এই হাজবেন্ডের সঙ্গে তার সম্পর্ক যুক্ত হচ্ছে, তখন এই দুটো পার্সন কিন্তু নিজেদেরকে অ্যাট্রাক্ট করবে। এই হাজবেন্ড এবং এই থার্ড পার্সন নিজেদেরকে অ্যাট্রাক্ট করবে এবং তখন নিজেদের কেমিস্ট্রিটা আবার সেই পুরনো প্রেমের মতো জাগরণ হবে। দুজনেরই 5th হাউস অ্যাক্টিভেট হয়ে গেছে, কিন্তু অরিজিনালি কি হওয়া উচিত, সেই জায়গায় হাজবেন্ড কিন্তু সবসময় তার যতই 5th হাউস অ্যাক্টিভেট হোক না কেন, ন্যাচারাল মানে জেনুইনলি কি হওয়া উচিত, নীতি অনুযায়ী কি হওয়া উচিত, সে তার ওয়াইফের মধ্যেই থাকবে। কিন্তু হয়তো ওই সময় ওয়াইফের 5th হাউসটা অ্যাক্টিভেট হচ্ছে না, সেই সে সঠিক ভালোবাসা সে ওয়াইফ থেকে পাচ্ছে না, ওয়াইফও বুঝতে পারছে না যে আমাদের তো এখন দৈনন্দিন জীবনে চলে, ছেলেকে বড় করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সন্তানদেরকে নিয়ে এগোতে হবে, হাজার একটা প্রবলেম আছে, তার মাঝখানে আবার এই ভালোবাসার জায়গা কিন্তু চট করে আসছে না। কিন্তু এই হাজবেন্ডের যেহেতু বা ওয়াইফের যেহেতু, আমরা এখন হাজবেন্ড ধরেই বলছি, ঠিক আছে, এই হাজবেন্ডের যেহেতু এই 5th হাউসটা অ্যাক্টিভেট হয়ে আছে, ওনার কিন্তু সব সময় পরিস্থিতিটা ওরকম উনি চাইবেন যেন একটুখানি ঘুরতে যাই, একটুখানি এনজয় করি, একটুখানি খাওয়া দাওয়া করি, একটুখানি আনন্দ করি, একটুখানি সিনেমা দেখি, একটুখানি আউট নিয়ে কোথাও যাই, একটুখানি সেক্সুয়াল রিলেশনশিপ করি, এইসবগুলো। কিন্তু একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে আস্তে আস্তে যখন
সম্পর্কটা এগোয় তখন কিন্তু অনেকটা মেটেরিয়ালিস্টিক হয়ে যায়, তাদের মধ্যে এত কনজুগাল আর কম্প্যাটিবিলিটি থাকে না। এখনকার দিনে বাচ্চাদের পড়াশোনার চাপ, মায়েরা সবসময় বসে যাচ্ছে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে, বাবারা সবসময় চলে যাচ্ছে আর্নিং এর দিকে দেখতে। তো এই যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে কনজুগাল রিলেশনশিপটা ছিল সেটা কিন্তু কোনো না কোনো রকম ভাবে ওটা ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম যখন এই মানুষজনের এই 5th হাউস অ্যাক্টিভেট হয়ে গেল, তখন কিন্তু এ দেখছে যে অন্য কোনো পার্সনেরও যার 5th হাউস অ্যাক্টিভেট হয়ে আছে, তখন এদের দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়ে গেল। এবং এই অ্যাট্রাকশনটা হতে 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 এমন জায়গায় চলে যায়, এমন চরম মাত্রায় চলে যায়, তখন আস্তে আস্তে এই হাজবেন্ড এই ওয়াইফের থেকে হিডেন লুকিয়ে একটা প্রেম বন্ধনে, লাভ রোমান্স রিলেশনশিপে জড়িয়ে পড়ে। কার সঙ্গে? এই থার্ড পার্সনের সঙ্গে, ওয়াইফকে লুকিয়ে। এতদিন তার আগে কি করা হয়েছিল? বাবা মাকে লুকিয়ে এই ওয়াইফের সঙ্গে প্রেম ভালোবাসা করা হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে এই ওয়াইফকে লুকিয়ে বা বাবা মা বা আত্মীয় স্বজনদের লুকিয়ে অন্য একটা পার্সনের সঙ্গে সে প্রেম বন্ধনে জড়িত হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেম। এটাকে আমরা সম্পূর্ণ যে নেগেটিভ, কারোর এক্সটার্নাল ম্যারিটাল রিলেশনশিপ হচ্ছে মানে সে খুব বাজে কাজ করছে, সেরকম ভাবে ভাবলে চলবে না। আমাদেরকে খুব প্র্যাকটিক্যালি বুঝতে হবে হোয়াট শুড উই ডু, আমাদের কি করণীয় আছে এই জায়গায়। যতক্ষণ না আমরা তাদের মনস্তত্ত্বক জায়গাটাকে বুঝতে পারবো, তাদের সাইকোলজি জায়গাটা বুঝতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা এলিমিনেট হতে পারবো না। আমরা প্রথমে যদি বলে দিই ও হো এই এক্সটার্নাল ম্যারিটাল রিলেশনশিপ করছে, এই লোকটা বাজে, এই মহিলাটা বাজে, এই নেচার খারাপ, এই ক্যারেক্টার খারাপ, না, এরকম ভাবে জিনিসপত্র হয় না। সবাই কিন্তু ঠিক এক না এক জায়গায়, শুধু তাদের পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করতে হবে, তারা কোন পরিস্থিতিতে বিলং করছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা গভীর সিচুয়েশনে দাঁড়িয়ে তখন আস্তে আস্তে কি দেখা যায় যে ওয়াইফের থেকে লুকিয়ে লুকিয়ে সে তার মোবাইলের মধ্যে মেসেজিং চলছে, তাদের মধ্যে শেয়ারিং চলছে। এরকম করতে করতে ওয়াইফ আস্তে আস্তে সরে যায়, আর এই হাজবেন্ড এবং এই থার্ড পার্সন আস্তে আস্তে নিজেদের মধ্যে অ্যাকুমুলেট হতে 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 তারপর এই ওয়াইফ হয়ে যায় শত্রু, আর এই পার্সনটাকে নিয়ে হাজবেন্ড আস্তে আস্তে নেক্সট জায়গায় চলে যায় যে ওয়াইফের সঙ্গে ডিভোর্স করে দিয়ে আমি এনার সাথে বিয়ের দিকে চলে যাচ্ছি। কারণ একটা সময় দেখা যায় ওয়াইফও জেনে ফেললো যে কি করছে, তখন ঝগড়াঝাটি, অশান্তি, আরো রিলেশনটা ওয়াইফ এবং হাজবেন্ডের রিলেশন আরো খারাপ হয়ে গেল, আরো খারাপ হয়ে গেল। তখন দেখা যাচ্ছে যে ওয়াইফের সাথে সম্পর্ক খারাপ, আর নতুন পার্সনের সঙ্গে আমি আমার সম্পর্ক করি, শান্তি পাই, এরকম একটা ফান্ডায় চলছে। কি করণীয় আছে এখানে সেই জায়গাটা খুব এটা ম্যাচিওরলি বুঝতে হবে। এটা কিন্তু বাচ্চাদের খেলার জিনিস নয়, এটা আসবেই, এখনকার দিনে বেশি করে আসবে। আমাদের আগের জেনারেশনে এতটা ছিল না, তার আগের জেনারেশনে এতটা ছিল না, আমাদের জেনারেশনে এটা প্রবলেম আছে। কেন? কারণ এখনের ক্ষেত্রে অনেক কমপ্লেক্স সিচুয়েশন, মানুষের আর্ন করতে গিয়ে খুব কঠিন পরিস্থিতিকে ফেস করতে হয়। আগে মানুষের পেটের ভাত জোগাড় করতে গেলে কিন্তু এত যুদ্ধ করতে হতো না। আজকালকার দিনে দাঁড়িয়ে পেটের ভাত জোগাড় করতে গিয়ে মানুষকে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে কর্মস্থল থেকে ওয়ার্ক মানে স্যাটিসফ্যাকশন যেটা, জব স্যাটিসফ্যাকশন যেটা, সেটা পাচ্ছে না। তো তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন অনেক বেশি গ্রো করছে। সেই জন্য তারা যাচ্ছে এমন একটা জায়গায়, একটা রিক্রিয়েশন খুঁজছে। কিরকম? যেখানে শান্তি পাওয়া যায়, যেখানে আনন্দ পাওয়া যায়, যেখানে মজা পাওয়া যায়। তো তখন একজন থার্ড পার্সন, অন্য একটা পার্সন যখন তাকে বুঝতে পারছে, তাকে কোনো না কোনো রকমভাবে প্রতিটা সময় গাইড করছে, বা তাকে বুঝে তার সমস্যাকে হেল্প করার চেষ্টা করছে, সমস্যার প্রতিকার করার চেষ্টা করছে, এমন একজন পার্সন খুব ক্লোজ হয়ে যাচ্ছে মানুষটার। কিন্তু সে যখন বাড়িতে যাচ্ছে দেখছে যে ওয়াইফ নর্মালি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টাসেল থেকেই থাকে, তো সেটা সে সবসময় দেখছে যে ওয়াইফের কাছে গেলে তো এরকম একটা টাসেল সবসময় চলতে থাকছে, আর এই মানুষটার কাছে থাকলে আমি শান্তি পাচ্ছি, আমার ভালো লাগছে, ভালোবাসা আসছে। তো এইটা আরও ওয়াইডেন করে দিচ্ছে এই প্রবলেমটাকে। এবং মানুষের ওয়াইফের সঙ্গে অরিজিনালি নীতি অনুযায়ী, কমিটমেন্ট অনুযায়ী কি হওয়া উচিত, যে আমার যে ওয়াইফ আছে তার সঙ্গেই আমি সারা জীবন কাটাবো এবং তাকেই আমি ভালোবাসবো। এটা যে কমিটমেন্ট,
এই কমিটমেন্টটা কোথা থেকে আসবে? এই কমিটমেন্ট আসবে স্যাটার্ন থেকে। তো কার কমিটমেন্ট কিরকম আছে সেটা এরকম ভাবে বলা যাবে না, এটা সার্বিক জিনিস না। প্রত্যেকটা মানুষের চার্টের মধ্যে স্যাটার্নের পজিশন আলাদা আলাদা থাকবে। যার স্যাটার্ন খুব সুন্দর থাকবে, পাওয়ারফুল থাকবে, তার কমিটমেন্ট স্ট্রং থাকবে যে না, আমি যতই হোক না কেন, যতই আমার এরকম পরিস্থিতি আসুক না কেন, আমি কিন্তু আমার ওয়াইফের ছাড়া অন্য কাউকে আমি সেই এন্টারটেইনই করতে দেব না। তো এইটা হচ্ছে যে এবার প্রত্যেকটা মানুষের তো বিভিন্ন রকম কমিটমেন্টের জায়গা থাকবে, বিভিন্ন প্ল্যানেটারি কন্ডিশন থাকবে, তো সেগুলো তো আলাদা আলাদা বিচার করতে হবে। কিন্তু আমরা যখন সার্বিকভাবে কথা বলছি, আমাদের কিন্তু খুব টাফ হয়ে যায় কথাটা বলা, কারণ অনেকগুলো কম্বিনেশন হয়, প্ল্যানেটারি কম্বিনেশন অনেক রকমের হবে। এইবার এইখানে দাঁড়িয়ে কি করণীয় সেটা হচ্ছে যে, যখন আমি আমার সব ক্লায়েন্টদেরকে বলি যে জেনারেলি 2-3 মাস অন্তর অন্তর ভিজিট করতে বা 6 মাস অন্তর অন্তর ভিজিট করতে, তাহলে আমরা বুঝতে পারবো যে কি সিচুয়েশনটা আগেকার দিনে আগে হতে যাচ্ছে, ইন ফিউচার কি হতে যাচ্ছে। এইবার কোনো মানুষের কোনো ওয়াইফের যদি কনসালটেশনের মধ্যে থাকেন, শুধু তিনি নিজে না, তিনি এবং তার হাজবেন্ডের চার্টকেও নিয়ে তিনি কনসাল্ট করেন, এতদিন ধরে করে আসছেন। কেন করে আসছেন? সাপোজ চাকরির জন্য করে আসছেন, ঠিক আছে? তো সেই সময় হট করে যেই হাজবেন্ডের জায়গায় যখন আমরা অ্যানালাইসিস করব, প্রফেশনাল জায়গায় হয়তো ওয়াইফ দিচ্ছেন তাকে অ্যানালাইসিস করার জন্য, কিন্তু হট করে দেখতে পারলাম যে হাজবেন্ডের কিন্তু এরকম একটা জায়গায় অ্যাক্টিভেশন হতে যাচ্ছে আগামী 2-3 মাসের মধ্যে, তখনই আমাদের কাজ হচ্ছে যে তাদেরকে সজাগ করে দেওয়া, আমাদের কাজও তাদেরকে অ্যাভয়েড করে দেওয়া যে আপনার কিন্তু হাজবেন্ডের এরকম একটা ভালো লাগা, ভালোবাসা, প্রেম বন্ধনের মতো জায়গা কিন্তু আসতে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটুখানি কেয়ারফুল হন। কেয়ারফুল মানে তাকে মারতে যাওয়া না, ঠিক তার অপোজিটটা। যদি এই মহিলারও, ওয়াইফেরও যদি এই সময় প্রেম ভালোবাসার অ্যাক্টিভেশন থাকে তাহলে তো খুব ভালো, তাহলে কিছু বলার নেই। কিন্তু সাপোজ ওয়াইফের একটা টাফ পিরিয়ড চলছে, হেলথ ওয়াইজ তার খুব খারাপ একটা পিরিয়ড চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্তব্য হচ্ছে যে যেহেতু হাজবেন্ডের এরকম অবস্থা আসছে, লাভ রোম্যান্স রিলেশনশিপের জায়গায় অ্যাক্টিভেশন হচ্ছে, আপনাদের উচিত যে কনজুগাল লাইফটাকে নিজেদের আরো বেটার করা। তখন যেই ওয়াইফটা সচেতন হয়ে যাবেন যে না, আমাদের তো সত্যি তো কনজুগাল লাইফ অনেকদিন ধরে গ্যাপ হয়ে আছে, আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, আমরা কোথাও রোম্যান্স করছি না, আমাদের সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি কম হচ্ছে, তখন যখন জানতে পারবে যে হাজবেন্ডের এরকম একটা সময় আসছে, তখন কিছুটা হলেও সে অ্যাওয়ার হয়ে সে হাজবেন্ডের সঙ্গে এরকম সম্পর্কগুলোর মধ্যে থাকার চেষ্টা করবে এবং ঝগড়াঝাঁটি অশান্তিকে এলিমিনেট করে আবার কিভাবে ভালোবাসায় রূপান্তরিত করা যায় এই সম্পর্কটাকে সে চেষ্টা করবে। এইটা আমরা শুধু এখন যেমন ওয়াইফের ক্ষেত্রে বলছি, ঠিক অপোজিট এতক্ষণ যেমন হাজবেন্ডের হয়ে বললাম, এটা তো একটা ওয়াইফেরও হতে পারে। এখনকার দিনে মহিলারা ওয়ার্কিং, তাদের কাছে অপশন অনেক বেশি, বিভিন্ন মানুষের সাথে মিশছেন, তো তাদের যদি এটা কোনো ওয়াইফের ক্ষেত্রে, কোনো ফেমিনাইন জেন্ডারে ফিমেলের ক্ষেত্রে এটা হয়, তারও অ্যাক্টিভেশন হবে, তারও এরকম হাজবেন্ডের থেকে দূরে গিয়ে অন্য কারোর সঙ্গে প্রেম করতে ইচ্ছা করবে। তো সেই ক্ষেত্রে আমরা হাজবেন্ডকে বলবো আপনার ওয়াইফের কিন্তু এই জিনিসটা অ্যাক্টিভেশনটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে নিজেদের মধ্যে ভালোবাসাটাকে বাড়ানোর চেষ্টা করুন। কারণ এই পরের যে অ্যাক্টিভেশনগুলো হয়, এটা যদি মহাদশা যদি না হয়, অন্তর্দশা হয়, হার্ডলি 1 বছর 2 বছর 3 বছর, ম্যাক্সিমাম 3 বছর, কখনো 6 মাস হতে পারে, 1 বছর। তো এই 6 মাসের জন্য যদি বা 1 বছরের জন্য নিজেরা যদি একটুখানি ভালো ভেবে থাকতে পারেন, ভালোবাসা জড়িয়ে থাকতে পারেন, তাহলে আর আমাদের এই এক্সটার্নাল ম্যারাইটালের মতো নেগেটিভ সংসারটা ছন্ন ছাড়া হয়ে যাওয়ার মতো জায়গায় দেখা যাবে না। কারণ এনারাই লাভ ম্যারেজ করেছেন, এনারাই নিজেদেরকে ভালোবেসেছিলেন এক সময়, কিন্তু জীবনের ধারায় চলতে চলতে, প্র্যাকটিক্যাল লাইফে চলতে চলতে এগুলো সব ভুলে গেছেন। আমাদের কাজ হচ্ছে তাদেরকে সজাগ করে দেওয়া, আবার আপনারা পুরনো রকম ভাবে নিজেদেরকে ভালোবাসায় জড়িয়ে ফেলুন, তাহলে আর আমাদের ডিভোর্স, সেপারেশন, এক্সটার্নাল ম্যারিটাল রিলেশনশিপে যেতে হবে না। এবং এই চাইল্ড যে আছেন, এদের মাঝখানে যে যুক্ত হয়ে চাইল্ড আছেন, এই চাইল্ড না তার মাকে হারাবে, না তার বাবাকে হারাবে।
হ্যাঁ, এবং এর জীবনটা একদম সুগঠিত সুসম্পন্ন হবে। তো মেন ইম্পর্টেন্ট হচ্ছে তাদের জীবনটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কিন্তু আমরা বেশি তাদের জীবনকে খেয়াল রাখতে গিয়ে নিজেদের জীবনকেও ভুলে ফেলছি, নিজেদের ভালোবাসাকে হারিয়ে ফেলছি। সেই জন্য জীবনের নিয়ন্ত্রণটা দরকার, ব্যালেন্স। কোনো কিছুর ওপর এক্সট্রিম চলে যাওয়া ঠিক না। বাচ্চাদের জীবনটাকে দেখতে গিয়ে আমি আমার হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্ক সেটাকে ভুলে গেলাম, এটাও ক্ষতিকর। বাচ্চাদেরও যেরকম দেখতে হবে, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ককেও দেখতে হবে। সেই জন্য জীবনের প্রতিটা নিয়ত কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট, ব্যালেন্স ইজ ইম্পর্টেন্ট, নিয়ন্ত্রণটা ইম্পর্টেন্ট। এই নিয়ন্ত্রণটা আসবে কোথা থেকে? একজন গাইডেন্স দরকার, একটা গাইডেন্স দরকার, একজন গাইড দরকার জীবনের। সেই গাইডের কাজটাই হচ্ছে আমরা করব। কিন্তু এটা কবে আসবে না আসবে সে তো বুঝতে পারবে না। তখন একটা সঠিক ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যদি যুক্ত থাকেন, সে আপনাকে গাইড করবেন যে আপনার হাজবেন্ডের কিন্তু এরকম সময় স্টার্ট হচ্ছে বা আপনার এরকম সময় স্টার্ট হচ্ছে। তো চেষ্টা করুন নিজেদের মধ্যে একটুখানি সুখে শান্তিতে থাকার, না হলে কিন্তু বিপদ হতে পারে। তো আমাদের কাজ সেটা। তো সেই জন্য বারবার সবার কাছে আমার নিবেদন যে যত নিজেদের জীবনকে, আমি আমার আর একটা ভিডিওতে যেমন বলেছিলাম যে শরীর খারাপ হওয়ার পর ডাক্তারের কাছে আসা, তার থেকে আমরা যদি আগের থেকে নিজেদেরকে সচেতন করে রাখতে পারি, জীবনে খারাপ জিনিসটা হওয়ার জন্য আমাকে ওয়েট করার দরকার নেই। আমরা আগের থেকে প্রি প্ল্যান করে যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের জীবনটা একদম সুগঠিত সুসম্পন্ন এবং আনন্দিত থাকবে। কিন্তু আমাদের জীবনে দুর্ঘটনা ঘটবে, তারপর অনেক লেট হয়ে যাবে। সেই জন্য যত একটা সঠিক অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত থাকবেন, কনসাল্ট করবেন, তারা আপনাকে গাইড করবে, আমরা আপনাকে গাইড করব যে এরকম এরকম পদক্ষেপে আপনি চলুন। সেই জন্য কন্টিনিউয়াস অ্যাস্ট্রোলজারের কনসালটেশনে থাকতে হবে। এটাই হচ্ছে যে একমাত্র এখান থেকে বাঁচার রাস্তা, একমাত্র এখান থেকে বাঁচার রাস্তা, যে কনসালটেশন অফ ফ্রম গুড অ্যাস্ট্রোলজার ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ওনাকে আপনাকে সম্পূর্ণ রকমভাবে গাইড করবেন। হ্যাঁ, এবার এইখানে আমি একটা জিনিস প্রথম থেকেই বলে এসেছি, বোঝানোর সুবিধার্থে বলেছি যে লাভ ম্যারেজ যারা করেছেন তাদেরই এইটা বেশি প্রযোজ্য। হ্যাঁ, অবশ্যই তাদেরই এটা কিন্তু বেশি প্রযোজ্য, বাট যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছে তাদের কি হবে না এরকম কিন্তু নয়। হতে পারে তার বিয়ের আগে কখনো তার এই হাউসটা সেরকম অ্যাক্টিভেট হয়নি, বিয়ের পরে গিয়ে অ্যাক্টিভেশন হচ্ছে, এবং শুধু এই হাউসটাই যে অ্যাক্টিভেশন হলেই এরকম হবে তা নয়। এটা ভালো অ্যাস্ট্রোলজার যারা এক্সপিরিয়েন্স আছে তারা জানে কেন হচ্ছে, সেটা সাধারণ মানুষকে জানার দরকার নেই। এর সঙ্গে যেটা যে হিডেন, এই পার্টটাকে অ্যাক্টিভেশন হতে হবে, লুকোনো জিনিসকে অ্যাক্টিভেশন হতে হবে। হ্যাঁ, তখন গিয়ে জায়গাগুলো আরো কম্বিনেশন আছে যে এক্সটার্নাল ম্যারিটাল কিভাবে অ্যাক্টিভেশন হয়, সেটা আমরা দেখব, সেটা অ্যাস্ট্রোলজাররা দেখবেন, যার যেরকম অভিজ্ঞতা আছে সেরকম ভাবে, অ্যাকুরেসি যার বেশি আছে সেরকম ভাবে এটাকে বার করবেন। কিন্তু কার চার্ট থেকে বার করবেন? সেই ফ্যামিলির হাজবেন্ড ওয়াইফের চার্ট থেকে বার করবেন যে হ্যাঁ এই সময় কিন্তু একটা চান্সেস আছে লাভ রোম্যান্স অ্যাক্টিভেশন হচ্ছে। সেই জায়গায় কিন্তু ম্যারাইটাল এক্সট্রা ম্যারাইটাল রিলেশনশিপ হতে পারেন। নিজেদেরকে আরো ক্লোজ করুন, আরো বেটার করুন, আরো সুসংগবদ্ধ করে নিজেদের জীবনটাকে কাটান। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, এইবার এখানে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা লাভ ম্যারেজ করছেন না, অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন, তাদেরও কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। কিন্তু রিলেটিভলি যারা লাভ ম্যারেজ করেছেন তাদের চান্সেসটা অনেকটা বেশি, আর কিছু না। অ্যারেঞ্জ ম্যারেজ যারা করেছেন তাদেরও কিন্তু চান্সেস থাকবে, লাভ ম্যারেজ যারা করেছেন তাদের কিন্তু এইটা এক্সটার্নাল ম্যারিটাল রিলেশনশিপ হওয়ার চান্সেস বেশি থাকে। লোকে বলে যে আমরা তো এত ভালোবেসে করেছি, আমাদের লাভ ম্যারেজ, এই লোকটাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আজকে এই লোকটা এরকম করলো, হাউ ইজ ইট পসিবল। অনেক দেখতে পাই, তো অনেক ক্লায়েন্টকে দেখতে পাই এবং অনেক কষ্ট পাই তাদের অবস্থা দেখে। এত বাজের দিকে লাস্টে চলে যায়, বাবাকে মানে সন্তানরা যখন এগুলো সব লুকিয়ে করেন, তো সন্তানদের কাছ থেকে লুকানো চট করে যায় না। এখনকার দিনে ছেলেমেয়েরা খুব স্মার্ট হয়, তো তারা চট করে বাবাকে বা মায়ের কাছ থেকে যে করছেন তার জায়গা থেকে ইনফরমেশন বার করে নেন। তখন আর সেই মানুষটার প্রতি আর তার কোনো ওই থাকে না, কি বলে, সম্মান থাকে না।
তা সে সম্মান হারিয়ে ফেলে, তখন এই ফ্যামিলিটাকে একজোট করা খুব টাফ হয়ে যায়, আমাদের ক্ষেত্রে খুব টাফ। তো আমার বলার বক্তব্য সেই জায়গায় ওই টাফ সিচুয়েশনে না গিয়ে তার আগের থেকে যতক্ষণ আপনার জিনিস আছেন, আপনার হাজবেন্ড আছেন, আপনার ওয়াইফ আছেন, তাকে আরো নিজেদের কাছে রাখুন, নিজেদের ভালো মন্দ করে ফ্যামিলিটাকে একজোট করে রাখুন, কারণ প্রবলেম কিন্তু প্রচুর আসছে। ফ্যামিলিটা নষ্ট হয়ে যাওয়ার আগে সতর্ক হয়ে যান, সচেতন হয়ে যান, আর ব্যবহার করুন অ্যাস্ট্রোলজির এই অ্যাস্ট্রোলজির বিদ্যাকে, অ্যাস্ট্রোলজির নলেজটাকে ব্যবহার করুন, যেখানে আমরা আপনাদেরকে হেল্প করব জীবনে আরো বেটার করে রাস্তায়, যাতে আপনাদের কখনো সাংসারিকভাবে এরকম এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের মতো প্রবলেম না এসে ফ্যামিলিটা তছনছ যেন না হয়ে যায়, সেই দিকে কিন্তু আমরা সব রকমভাবে আপনাদেরকে সাহায্য করব। শুধু আপনাদের কাছে একটাই নিবেদন, একটাই আবেদন, আপনাদের কাছে একটাই আবেদন যে কন্টিনিউয়াস লেভেলে, কন্টিনিউয়াস অন্তত 2 থেকে 3 মাস অন্তর অন্তর কনসাল্ট করুন। ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইয়োর ওয়েলবিং, ফর ইয়োর লাইফ। নিজের লাইফটাকে ভালোবাসুন, নিজের লাইফটাকে সুন্দর সুগঠিত করে তুলুন। কনসালটেশন করুন, প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারকে প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর কনসালটেশন করুন। 2-3 মাস না হচ্ছে 6 মাস অন্তর অন্তর করুন। নিজেদেরকে আপডেট রাখুন, কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে। শুধু প্রবলেম আসলেই অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করব এই চিন্তা ভাবনা একদম অমিট করুন, এগিয়ে আসুন, অনেক বেটার লাইফ পাবেন। প্রবলেম থেকে আমরা এলিমিনেট হতে পারবো যদি আমরা প্রথম থেকে সেই জায়গায় সচেতন থাকতে পারি। তো এটাই হচ্ছে যে মেন জায়গা। তো এখানে আরো কিছু থাকবে, সেটা হচ্ছে যে রিসার্চের জায়গায় সবারই কি 5th হাউস অ্যাক্টিভেট হলেই কি সে প্রেমের দিকে চলে যাবে? না, এটা সন্তানেরও জায়গা, বুঝতে হবে। 5th হাউস অ্যাক্টিভেট হলে তার সন্তানের লাভ হবে, তার সন্তানের প্রতি তার কর্ম দায়িত্ব বেড়ে যাবে। অনেকে এরকম হবে, সবারই কি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হবে? না, তার অনেক কম্বিনেশন আছে। সেগুলো যারা ভালো রিসার্চ করেন অ্যাস্ট্রোলজিক্যালি তারা সব জানেন, তারা আপনাকে গাইড করবেন। অ্যাস্ট্রোলজার আমি আপনাকে গাইড করব, ঠিক আছে? আসুন সেরকমভাবে পদক্ষেপ বাড়ান, আমরা এগিয়ে যাব। এত সুন্দর দেবজ্যোতি স্যার বললেন এবং হাতে কলমে আপনাদের সামনে প্রেজেন্ট করলেন, মানে এটা আমার মনে হয় খুব কম অ্যাস্ট্রোলজার থাকে। হয়তো আপনারা বহু অ্যাস্ট্রোলজারের কাছে যান, সেখানে গেলে হয়তো তাবিজ বা বিভিন্ন ধরনের মাদুলি এই সমস্ত রেমিডি সেগুলো, কিন্তু এই যে হাতে কলমে প্রকাশ করে আপনাদের সামনে প্রেজেন্ট করার এই বিষয়টা একেবারে অনবদ্য। তো স্যারের কাছে আমার কোশ্চেন যে স্যার, এই যে স্বামী স্ত্রীর মধ্যে এই যে ঘটনাগুলো ঘটছে বা এই যে তারা সমস্যায় পড়ছে, এখান থেকে প্রতিকারের রাস্তাটা বা উপায়টা কি থাকতে পারে? হ্যাঁ, দেখুন, প্রতিকারের জায়গা যেটা আছে, প্রতিকারে তো অনেকগুলো মেথডস আছে, অনেক রকম জায়গা আছে, কিন্তু আমার বলার বক্তব্য যে ফার্স্ট প্রতিকারের জায়গা হচ্ছে যে কনসালটেশন, সবচেয়ে মেন। আজকে আমি এটা 20% হয়তো বলেছি, কিন্তু অরিজিনাল যখন একজন ক্লায়েন্ট আসবেন তার ক্ষেত্রে আমি 100% যখন বলবো, তার সম্পূর্ণ জিনিসটা তার কাছে একদম ছবির মতো পরিষ্কার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সে যে জীবনে কীরকমভাবে স্টেপে এগোবেন, সাইকোলজিক্যাল কনসালটেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইট ইজ ওয়ান কাইন্ড অফ কাউন্সিলিং। তো এইখানে যখন উনি জানতে পারবেন যে আমাকে কীভাবে চলতে হবে, প্ল্যানিং এক্সিকিউশন করতে হবে। আমরা প্ল্যানিং করবো, প্ল্যানিংয়ে এক্সিকিউশন নিয়ে চলে, এটা অ্যাক্টিভিটি, এখানে বেশি কিছু করার নেই, এখানে কোনো কিছু খুব একটা কিছু দেওয়ার নেই। হ্যাঁ, তবে কিছু কিছু জায়গায় দেখা যায় যে ক্রিটিক্যাল হয়ে গেছে, পজিশনটা খুব খারাপ দিকে রান করেছে, তখন আমাদের প্রতিকারের দিকে যেতে হয়, যাওয়া উচিত। এবার প্রতিকারের মধ্যে কি কি থাকবে? প্রতিকারের মধ্যে জেনারেলি আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেটসের, কোন প্ল্যানেটসের জন্য এই প্রবলেমটা হচ্ছে, কার ইম্প্যাক্টের জন্য, কার হাজার একটা কম্বিনেশন আছে, কার কোন কম্বিনেশনের জন্য হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী সেরকমভাবে স্টোন, সাবস্টোন অথবা মন্ত্র, অ্যাক্টিভিটি। কিছু কিছু সময় আমি অনেক মানুষকে, শুধুমাত্র সবার তো স্টোন কেনার ক্ষমতা থাকে না, তখন তাদেরকে কম দামি স্টোন দেওয়া হয়, ঠিক আছে? এবং অনেকে দেখা যায় যে কম দামি স্টোনও পড়তে পারছেন না, তখন তাদেরকে অ্যাক্টিভিটি করতে বলা হয় যে আপনি এই অ্যাক্টিভিটিটা করুন, কিছুটা কম হবে। হ্যাঁ, তো সেরকম কিছু কিছু মানুষকে মন্ত্র দেওয়া হয়,
হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকম মেথডস আছে। তা আরও কম আছে হচ্ছে যেমন মূল শিকড় দেওয়া হয়, হ্যাঁ, অনেক কম দাম হয়, কিন্তু কি হয় সেই শিকড়টা বা মূলটা অনেকে পড়তে পারে না, কারণ 2-3 দিনে ওটা শুকিয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু যার একদমই অর্থ সাপোর্ট করছে না, তখন তাদেরকে সেই জিনিসগুলো দিতে হয়। কিন্তু সবার আগে মেন রেমেডি হচ্ছে কনসালটেশন। যে কন্টিনিউয়াস লেভেলে কনসালটেশনের মধ্যে থাকতে পারবেন, তার প্রবলেম অনেকাংশে কমে যাবে, অনেকাংশে কমে যাবে। আর তারপর যদি কোনো রকম গুরুগম্ভীর ব্যাপার থাকে, তখন আমাদের রেমেডি প্রোভাইড করতে হবে অবশ্যই। কিন্তু রেমেডি অনেকগুলো ধারা আছে। হ্যাঁ, রেমেডি মানেই যে প্রচুর টাকা পয়সা খরচা করতে হবে এমন না, কমের ওপরও করা যায়। কিন্তু এবার সাপোজ মানে ডিপেন্ড করছে তার চার্টের ওপর কীরকম জায়গায় ক্ষত হয়েছে, তার ক্ষতটাকে বুঝে আইডেন্টিফাই করে তখন আমরা রেমেডির দিকে, এটা সার্বিকভাবে বলা যায় না যে রেমেডি কী হতে পারে, সার্বিকভাবে বলা যায় না। তো জেনারেলি এখানে একটা দেখা যায় যে সার্বিকভাবে যদি বলি, ভেনাস খুব ইম্পর্টেন্ট হচ্ছে লাভ রোম্যান্স রিলেশনশিপের জন্য। তো ভেনাসের কোনো রকম অ্যাফ্লিকশনের জন্য এটা হতে পারে, সেই ক্ষেত্রে ভেনাসের বিভিন্ন রকম প্রতিকার যেগুলো আছে সেগুলো দেওয়া যেতে পারে, ঠিক আছে। কিন্তু এটা এরকমভাবে আমি বলতে চাই না, উইদাউট সিইং এনি চার্ট বা উইদাউট ডুইং দ্য অ্যানালাইসিস এনি চার্ট আমরা এরকম গেস করে কিছু বলবো না বা করা যায় না। দেখুন, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে মানুষ, এটা কাস্টমাইজ ম্যাটার, এটা কিন্তু সার্বিকভাবে জিনিসপত্র হবে না, এটা কাস্টমাইজেশন ব্যাপার। প্রত্যেকটা মানুষের চার্ট আলাদা, প্রত্যেকটা মানুষের লগ্ন আলাদা, রাশি আলাদা, সব কিছু আলাদা, প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকম প্ল্যানেটের 9টা প্ল্যানেটের কম্বিনেশন আলাদা। তো সেই ক্ষেত্রে কাস্টমাইজভাবে দেখতে হবে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ ইজ ইন্ডিভিজুয়াল, তাদের চার্ট ইজ ইন্ডিভিজুয়াল, তাদেরকে এক করে দিলে চলবে না। প্রত্যেকটা মানুষের প্রবলেম আলাদা রকমের, তাকে আইডেন্টিফাইও করতে হয় আলাদা রকমভাবে, তাকে রেমেডিও দিতে হয় আলাদা রকমভাবে, সব কিছু আলাদা আলাদা ব্যাপার আছে। এখানে কোনো কারোর সঙ্গে কোনো জিনিস মিল করলে হবে না, এটা সম্পূর্ণ একটা আলাদা রকমের একটা ব্যাপার। তো সে আসুন, এসে কনসাল্ট করুন, দেখা যাক কী আছে না আছে, সেই অনুযায়ী তারপরে রেমেডির কথা আমরা আলোচনা করব। একদমই তাই। দর্শক বন্ধুদের হয়তো এইটা মনে প্রশ্ন আসবে স্যারের কথা অনুযায়ী যে আমরা যাব কিভাবে, তার জন্য স্যারের কাছ থেকে শুনবো যে আপনার কোথায় কোথায় চেম্বার এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। আচ্ছা, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে যে 8617215879, যদিও ওখানে লেখাই থাকবে নিচে। আর একটা নাম্বার 8420934755। আমার চেম্বার আছে নিউ আলিপুরে, কালীঘাটে, সাদার্ন এভিনিউ, তারপর আছে দক্ষিণেশ্বরে, শিয়ালদায়, হাওড়াতে, বেঙ্গলের বাইরে ভুবনেশ্বরে, অনেক জায়গায় চেম্বার আছে। এছাড়া অনলাইন কনসালটেশন করা হয় দেশের বাইরে প্রচুর জায়গা থেকে, ইউকে থেকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, সব জায়গা থেকে কিন্তু অনলাইনে কনসাল্ট হয়। বেঙ্গলের বাইরে প্রচুর অনলাইনে কনসাল্ট হয়। তো যদি আসতে না পারছেন, কোনো অসুবিধা নেই, অনলাইনে কনসাল্ট করুন, কোনো অসুবিধা নেই, খুব ভালোভাবে সব কিছু করা যাবে। কিন্তু আমার বলার বক্তব্য, কনসালটেশনের মধ্যে থাকুন, উইদাউট কনসালটেশন যেন না থাকেন। একদম 2-3 মাস অন্তর অন্তর বা ম্যাক্স টু ম্যাক্স 6 মান্থস, তার বেশি বাড়াবেন না, কারণ আমাদের কন্টিনিউয়াস লেভেলে অনেক কিছু চেঞ্জেস হয়। তো কনসালটেশনে থাকুন, নিজেদেরকে বেটার করুন, আর আমাকে সুযোগ দেবেন আপনাদের জীবনটাকে সুগঠিত, সুসম্পন্ন এবং আনন্দিত করে তোলার। নমস্কার। একদমই তাই। দর্শক বন্ধুরা, এই রকম সমস্যায় যারা পড়েছেন, তো আমার মনে হয় যে সেই সময়টা থেকেই বোধহয় একজন গাইড খুব দরকার, একজন সফল অ্যাস্ট্রোলজারের হাত ধরে তার নির্দেশ অনুযায়ী আমার মনে হয় চলাটা খুব দরকার। এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। সুতরাং ভালোবাসার সম্পর্ক বহুদিনের, তো সেই হাতটা যাতে না সরে যায় এবং পরস্পর যে দুজনের মধ্যে এত দিনকার একটা সম্পর্ক, এতদিন স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং, সেটা আমার মনে হয় যে কোনোভাবে বা কারোর জন্য আপনারা কিন্তু সেখান থেকে সরে যাবেন না। তার জন্য অবশ্যই প্রতিকার আছে এবং অতি অবশ্যই স্যারের কথার রেশ অনুযায়ী যদি বলতে হয় যে কনসালটেশন অতি অবশ্যই কিন্তু দরকার। তো ব্রাইট টাইমে সদা সর্বদাই বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের জন্য রাখা হয়। আজ আরও আরেকবার আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছিলাম। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই ব্রাইট টাইমের সাথে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।